সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল ওহাব জোহরি, সহকারী শিক্ষক ইংরেজি, হরিণা বাগবাটি উচ্চ বিদ্যালয়। আমি আজকে নবম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের উপরে একটি ক্লাস নেব। আশা করি তোমরা আমার সঙ্গেই থাকবে এবং আমার ক্লাস থেকে তোমরা উপকৃত হবে। তো আজকে আমি তোমাদেরকে বেসিকের উপরে একটি ক্লাস নেব, বেসিক গ্রামারের উপরে। গ্রামার আসলে আমরা ইংরেজিতে সেন্টেন্স লিখি, যে কোনো ইংলিশ সেন্টেন্স যে লিখি বা আমরা ইংলিশ সেন্টেন্স পড়ি, ওই ইংলিশ সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড এক একটি পার্টস অফ স্পিচ, এবং পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমাদের নিশ্চয়ই ধারণা আছে। পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার, ইংরেজিতে পার্টস অফ স্পিচ 8 প্রকার। তো কি কি তোমরা সবাই মনে হয় জানো। তবে একটা বিষয় এরকম যে পার্টস অফ স্পিচগুলো এক এক জায়গায় এক এক রকমভাবে একই ওয়ার্ড এক এক সেন্টেন্সে অবস্থা ভেদে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসাবে কাজ করে। তো আমরা যদি কোনো সেন্টেন্স লিখে বা কোনো সেন্টেন্স থেকে পড়ে প্রত্যেকটা ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ শনাক্ত করতে পারি, প্রত্যেকটা ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ, তাহলে মানে আমাদের লেসনটা বোঝার জন্য সহজ হবে। তো আমরা আজকে এ ব্যাপারেই ক্লাস নেব। তো এই পার্টস অফ স্পিচ, একই ওয়ার্ড যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হয়, তো তার একটা উদাহরণ আমি যদি দেই। তুমি স্টুডেন্ট, তুমি শিক্ষকের কাছে তোমার পরিচয় হলো তুমি ছাত্র, স্টুডেন্ট। বাবা মার কাছে পরিচয় হচ্ছে তুমি মেয়ে বা ছেলে। তো বন্ধুর কাছে পরিচয় হচ্ছে বন্ধু বা বান্ধবী। একই ব্যক্তি বিভিন্ন জায়গায় তোমার পরিচয়টা ভিন্ন ভিন্ন হয়ে যায়। যদি গাড়িতে ওঠো তুমি যাত্রী, তো এই যদি কোথাও দিয়ে মানে হেঁটে যাও তাহলে তোমার পরিচয় পথচারী। তো এই দোকানদারের কাছে কাস্টমার। একই ব্যক্তি অথচ বিভিন্ন পজিশনে গিয়ে তোমার পরিচয়টা বিভিন্ন রকম হয়ে যায়। এরকম পার্টস অফ স্পিচও তাই, ওয়ার্ডও তাই, প্রত্যেকটা ওয়ার্ডও তাই এক এক জায়গায় ব্যবহারের উপর ভিত্তি করে তার পার্টস অফ স্পিচ পরিবর্তন হয়ে যায়। আমরা একটা উদাহরণ দিই। আমরা জানি গো মানে যাওয়া। গো হচ্ছে একটা ভার্ব, কিন্তু যদি গো মানে যাওয়া আমরা সবাই জানি যে এটা ভার্ব। যদি বলা হয় যে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটাই হচ্ছে পৃথিবীর নীতি বা নিয়ম। তো এইখানে দেখো দি হচ্ছে ডিটারমিনার, এরপরের গো, এখানে আর গো ভার্ব হিসাবে ব্যবহার হয় নাই। তো আমাদের একটা নিয়ম আছে যে ডিটারমিনারের পরে ওয়ার্ডটা নাউন হবে। ডিটারমিনার শুধু নাউনের জন্য বসে, শুধু নাউনের জন্য। তো এই গো এখানে নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। তো এরকম এক একটা পার্টস অফ স্পিচ এক এক জায়গায় এক এক রকম ভাবে ব্যবহার হয়। তো আমরা আজকে কিছু সেন্টেন্স থেকে পার্টস অফ স্পিচগুলো শনাক্ত করব। একটি সেন্টেন্স লিখি। We the people the আচ্ছা, এখানে আমরা একটা সেন্টেন্স লিখছি। তো সেন্টেন্সটাকে আমরা পড়বো এবং অনেকগুলো গ্রামার এর ভিতরে আসবে। আমরা একটা সেন্টেন্স থেকে দেখি কতগুলো গ্রামার শেখা যায়, সেই চেষ্টাটা আমরা করব। তো এখানে লিখছি যে নাওয়াডেজ মানে বর্তমানে, আমরা দ্য পিপল অফ দ্য হোল ওয়ার্ল্ড, সারা বিশ্বের মানুষ, আর অ্যাট দ্য থ্রেট অফ করোনা ভাইরাসের হুমকির মুখে আছি।
তো এই বাক্যে প্রথমে নাওএডেজ, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা এই বাক্যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, অ্যাডভার্ব। আমরা প্রথমে বাক্য সবার আগে খেয়াল করতে হবে, যে কোনো একটা সেন্টেন্সের প্রথমে খেয়াল করতে হবে ভার্ব, ভার্বকে খেয়াল করতে হবে। ভার্ব হচ্ছে আর, এক্ষেত্রে এই আরটা স্টুডেন্ট খেয়াল করো তোমরা, আর এখানে কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয় নাই, আর এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে এখানে আর কোনো ভার্ব নাই, মেইন ভার্ব নাই। তো আমাদের এই সেন্টেন্সের শর্ত হলো যে প্রিন্সিপাল ভার্ব অবশ্যই থাকতে হবে। প্রিন্সিপাল ভার্ব সেন্টেন্সের অবিচ্ছেদ্য অংশ, এটা থাকতেই হবে। মেইন ভার্ব অবিচ্ছেদ্য অংশ না, মেইন ভার্ব অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব হচ্ছে মেইন ভার্বকে, প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। তো অক্সিলারি ভার্ব যদি না থাকে তাও চলবে, তবে প্রিন্সিপাল ভার্ব না থাকলে চলবে না। অবশ্যই সেন্টেন্সের ভিতরে প্রিন্সিপাল ভার্ব থাকবে। তো যদি কোথাও আমরা জানি আমি যার বি ভার্বগুলো, আমি যার অজয়, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়, কিন্তু যখন দেখবে যে এই বি ভার্বগুলোর পরে কোনো মেইন ভার্ব আছে, তার মানে যে ভার্বের সাথে ইফ হয়তো আইএনজি আছে, এটা অ্যাক্টিভ ভয়েসে আইএনজি থাকে বি ভার্বের পরে, আর প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, এটা প্যাসিভ ভয়েসে ব্যবহার হয়। যদি এই বি ভার্বগুলোর পরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই বি ভার্বগুলোর পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, তাহলে এই বি ভার্বটা হবে অক্সিলারি ভার্ব, তখন এই বি ভার্বটার পরিচয় হবে অক্সিলারি ভার্ব। আর যদি দেখো যে না, কোনো প্রিন্সিপাল ভার্ব নাই, বি ভার্বের পরের ওয়ার্ডটা ভার্ব না, আইএনজি যুক্ত না অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল যুক্ত না, তখন এই বি ভার্বটাকে পরিচয় হবে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। তো এখানে আর ভার্বটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আর এখানে যখন বি ভার্বগুলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়, তখন সাধারণত এটা লিঙ্কিং ভার্ব হয়ে যায়। লিঙ্কিং ভার্ব, আমরা এখান থেকে লিঙ্কিং ভার্বটা শিখে নেব। লিঙ্কিং ভার্ব হচ্ছে যে ভার্ব সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে, সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে সংযোগ স্থাপন করে, সেই ভার্বের নাম হয়ে যায় লিঙ্কিং ভার্ব। তো কমপ্লিমেন্ট, এটা একটা নতুন জিনিস। কমপ্লিমেন্ট কি জিনিস? কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের আর একটা অবস্থা। সাবজেক্ট এবং এই ভার্ব পরবর্তী ওয়ার্ডটা যদি একই ব্যক্তিকে বা একই বস্তুকে বোঝায়, তাহলে ওই কমপ্লিমেন্টটা বা এর সাবজেক্টের আর একটা রূপ বোঝায়, তাহলে কমপ্লিমেন্ট ওই ভার্বের পরবর্তী ওয়ার্ডটাই হবে কমপ্লিমেন্ট। যেমন এখানে উই আর হ্যাপি, আমরা খুশি। এবারকে উই কারা খুশি? বলে আমরা খুশি। এই উই দ্বারা এই হ্যাপি হচ্ছে অবস্থা, এখানে হ্যাপি দ্বারা উই এর অবস্থায় বোঝানো হচ্ছে, সাবজেক্টের অবস্থা বোঝানো হচ্ছে। এই ক্ষেত্রে হ্যাপিটা অবজেক্ট না, এক্ষেত্রে হ্যাপিটা হচ্ছে কমপ্লিমেন্ট। আবার হি ইজ এ ডক্টর, এবারকে এই ডক্টর যে এবং হি সাবজেক্ট একই। তো এই যখন সাবজেক্ট এবং ভার্ব পরবর্তী ওয়ার্ডটি একই ব্যক্তি বা তার অবস্থা বোঝাবে, তখন তাকে বলা হয় কমপ্লিমেন্ট, এবং মাঝখানে এই ভার্বটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। তো কমপ্লিমেন্ট হতে পারে দুই রকমের। কমপ্লিমেন্ট হিসাবে শুধুমাত্র নাউন ব্যবহার হতে পারে অথবা অ্যাডজেক্টিভ ব্যবহার হতে পারে। সেই দৃষ্টি থেকে কমপ্লিমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এখানে এ ডক্টর, এটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, আর হ্যাপি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখে আসলাম যে যখন মেইন ভার্ব এম ইজ আর বি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার হবে, বি ভার্ব যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হবে, তখন এটা লিঙ্কিং ভার্ব হয়ে যাবে এবং এর পরবর্তীতে কমপ্লিমেন্ট ব্যবহার হবে, এবং সেটা হয় অ্যাডজেক্টিভ ভার্ব বলবে, না হয় ওই নাউন বলবে। আর আমাদের তো সাধারণ ধারণা হয় যে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন বুঝি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আসলে এই ধারণাটা কিন্তু কমন ধারণা, এটা ভুল। কারণ হলো যে অবজেক্ট সব জায়গায়, সব সেন্টেন্সে অবজেক্ট থাকে না।
কারণ অবজেক্ট চেনাবার উপায় হলো ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করতে হয়। ধরো যে আমরা পানি খাই, আমরা কি খাই? পানি খাই। এই ক্ষেত্রে এই পানিটা হচ্ছে অবজেক্ট। বালকেরা ফুটবল খেলে, কি খেলে? ফুটবল খেলে। এক্ষেত্রে কি দ্বারা প্রশ্ন করলাম? এখানে উত্তর পাওয়া গেল ফুটবল, এটাও অবজেক্ট। আর যদি বলা হয় যে দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড, বালকেরা মাঠে খেলিতেছে, এই বাক্যে কিন্তু ইন দ্য ফিল্ড অবজেক্ট হতে পারে না, কারণ ইন দ্য ফিল্ড এটা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে ইন দ্য ফিল্ড এটা পাওয়া যায় না। ইন দ্য ফিল্ড হচ্ছে এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ব্যবহার হয়। কোথায় খেলে? বলে মাঠে খেলে। এই ক্ষেত্রে কোথায় দ্বারা কাউকে ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস। তো ওই ক্ষেত্রে এই বালকেরা মাঠে খেলে, বালকেরা ওই মাঠে ফুটবল খেলে। বাক্যটা আমি লিখি, দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড। আচ্ছা, এই বাক্যে এই আমরা দি বয়েজ সাবজেক্ট, আর অক্সিলারি ভার্ব, প্লেইং মেইন ভার্ব, ইন দ্য ফিল্ড কি? ইন দ্য ফিল্ড কিন্তু এখানে অনেকেই বলবে যে অবজেক্ট, সাধারণ ধারণা অবজেক্ট, বাট এখানে অবজেক্ট না। ইন দ্য ফিল্ড কেন অবজেক্ট না? কারণ হলো মেইন ভার্বকে প্রশ্ন করি আমরা, কি কি খেলে? উত্তর পাওয়া যায় না। কাকে খেলে? উত্তর পাওয়া যায় না। তাহলে এখানে কিন্তু ইন দ্য ফিল্ড অবশ্যই অবজেক্ট না। এটা কি? এটা এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। অ্যাডভার্ব জায়গা বোঝাইছে। এই পুরোটুকু মিলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো অবজেক্ট, সেই অবজেক্ট আমরা শিখে যাই এখানে। অবজেক্ট দুই প্রকার হতে পারে। অবজেক্ট হতে পারে দুই প্রকার। কি দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তাহলে কি বা হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হলো ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট, তাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। আর কাকে দ্বারা প্রশ্ন করলে বা হুম দ্বারা যদি প্রশ্ন করি, এই প্রশ্নগুলো কাকে করব? সবসময় ভার্বকে প্রশ্ন করব। হুম দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। ধরো বাবা আমাকে একটি সুন্দর শার্ট দিয়েছে, তাহলে বাবা আমাকে, কাকে দিয়েছে? আমাকে। আমাকে একটা অবজেক্ট, এটা কোন অবজেক্ট? কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। কি দিয়েছে? সুন্দর শার্ট। এখানে আর একটা অবজেক্ট পাওয়া গেল, সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। শার্টটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। শিক্ষক আমাদের ইংরেজি পড়াচ্ছেন। শিক্ষক সাবজেক্ট, পড়ানো ভার্ব, কি পড়াচ্ছেন? ইংরেজি পড়াচ্ছেন। ইংরেজিটা হচ্ছে অবজেক্ট। কোন ধরনের অবজেক্ট? ইংরেজি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। কাকে পড়াচ্ছেন? আমাদেরকে পড়াচ্ছেন। আমাদেরকে হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, অবজেক্ট এবং তাহলে আমাদের যে সাধারণ একটা ধারণা আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই ধারণা থেকে আমরা বের হয়ে আসবো। সবসময় অবজেক্ট থাকে না, সেক্ষেত্রে আমাদের কোনটা বলতে হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এখানে এক্সটেনশন অর্থ হলো বর্ধিত অংশ। এক্সটেনশন বর্ধিত অংশ, এর ভিতরে অনেক কিছু থাকতে পারে। ওকে, আমরা আবার সেন্টেন্সের ফিরে আসি। এটুকু আমি মুছে দিচ্ছি। এখানে নাওয়াডেজ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে উই, দ্য পিপল অফ দ্য হোল ওয়ার্ল্ড। এখানে দেখো উই এর পরে একটা কমা আছে, দি পিপল অফ দ্য হোল ওয়ার্ল্ড এরপরে একটা কমা আছে। তো এইটুকু হচ্ছে উই এর একটা পরিচয়, উই সম্পর্কে অতিরিক্ত তথ্য। কেউ কি বলতে পারবে যে এটা কি হিসাবে, এই ওয়ার্ডটুকু কি হিসাবে ব্যবহার হয়েছে? এটাকে বলা হয় অ্যাপোজিশন। অ্যাপোজিশন। তো যদি সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত পরিচয় দেওয়া হয়, সাবজেক্টের অতিরিক্ত পরিচয়, সাবজেক্টের পরিচয় দেওয়া হয়, তাহলে সেই ফ্রেজ বা ফ্রেজটুকুকে বলা হয় অ্যাপোজিশন। এখানে এটা ফ্রেজ হিসেবে ব্যবহার হচ্ছে। এখানে তো ক্লোজ না এটা, কারণ হলো যে এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। যদি ফাইনাইট ভার্ব না থাকে তাহলে এরকম এক বছর শব্দকে ফ্রেজ বলে। তো এই ফ্রেজটাকে বলা হবে অ্যাপোজিশন। উই বলতে কারা বোঝাচ্ছে? উই বলতে দ্য পিপল অফ দ্য হোল ওয়ার্ল্ড, সারা বিশ্বের মানুষ। তো সারা বিশ্বের মানুষ এবং উই কিন্তু একই ব্যক্তি। উই এর পরিচয় দিয়ে এই ফ্রেজটা দ্বারা উই এর পরিচয় দেওয়া হয়েছে, তাই এটা হচ্ছে অ্যাপোজিশন। ওকে, এরপরে এই নিয়ম হলো অ্যাপোজিশনের আগেও একটা কমা বসবে, অ্যাপোজিশনের পরেও একটা কমা বসবে। এরপরে ভার্ব, মেইন ভার্ব, আর হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব।
তার মানে যে উই আর, মূল সেন্টেন্সটা হচ্ছে উই আর অ্যাট দ্য থ্রেট অফ করোনা ভাইরাস। অ্যাট প্রিপজিশন, অ্যাট হচ্ছে প্রিপজিশন। আচ্ছা, ডি এটা কোন পার্টস অফ স্পিচ? অনেকেই মনে করে এটা আর্টিকল। হ্যাঁ, আর্টিকল তো অবশ্যই। তো পার্টস অফ স্পিচের ভিতরে কিন্তু আর্টিকল বলতে কোনো পার্টস অফ স্পিচ নাই, কারণ আমরা জানি 8 প্রকার পার্টস অফ স্পিচ, তার ভিতরে আর্টিকল নাই। তো সব আর্টিকলগুলোই ডিটারমিনার। আর ডিটারমিনারগুলো নাউনের পূর্বে বসে, তখন তার সেগুলো অ্যাডজেক্টিভের কাজ করে। আর্টিকেলগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি আগামী ক্লাসে ডিটারমিনার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ডিটারমিনার 5 প্রকারের হয়, সেই মানে ডিটারমিনারের নিয়মটা আমি আগামী ক্লাসে ব্যাখ্যা করব। তো এখানে ডিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। থ্রেট মানে হুমকি। কিসের মধ্যে আছি আমরা? বলে হুমকির মধ্যে আছি। আর এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ নিয়ম হলো ডিটারমিনার প্লাস নাউন। ডিটারমিনারের পরে ওয়ার্ডটা অবশ্যই নাউন থাকতেই হবে। যে সেক্ষেত্রে থ্রেট হচ্ছে নাউন। অফ প্রিপজিশন, করোনা ভাইরাস। এখানে করোনা ভাইরাস পুরোটুকুই নাউনের কাজ করছে, নাউন ফ্রেজ। কিন্তু এটাকে আমরা যখন আরেকটা নিয়ম আমরা খেয়াল করি, যে যদি দুইটি নাউন একসাথে থাকে, ব্যবহার হয়, তাহলে পূর্বের নাউনটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কি ভাইরাস? করোনা ভাইরাস। কি ভাইরাস? HIV ভাইরাস। কি ভাইরাস? সার্স ভাইরাস। তো ভাইরাসের যেন পরিচয়, ভাইরাস সম্পর্কে অতিরিক্ত তথ্য, এই ক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভের কাজ করবে। ধরো গাছ, ওখানে একটা গাছ আছে, তো এটা কি গাছ? আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ। তো গাছের একটা পরিচয়। তো এই ক্ষেত্রে এই ম্যাঙ্গো যদিও আমরা জানি যে ম্যাঙ্গোটা হচ্ছে নাউন, বাট ম্যাঙ্গোর পরে ট্রি থাকার কারণে দ্বিতীয় নাউনটার পূর্বে এই নাউনটার পূর্বের নাউনটা সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটা নিয়ম। এরকম যদি বলা হয় যে টি স্পুন, মানে স্পুন মানে চামচ আমরা জানি, আর টি মানে তো চা। তো এখানে টি আমরা জানি নাউন হিসেবে ব্যবহার হয়, কিন্তু যখন স্পুন নাউনটার পূর্বে টি ব্যবহার হয়, তখন এই চা চামচ, কেমন চামচ? বলে চা চামচ। এই টিটার নাউন থাকে না, তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। ওকে, তাহলে এটা করোনাটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর ভাইরাস হচ্ছে নাউন। আচ্ছা, আমরা আজকে একটা সেন্টেন্স থেকে বিভিন্ন পার্টস অফ স্পিচ একটু এলোমেলো হয়ে গেছে আর কি, লেখাটা এলোমেলো হয়ে গেছে। তো অনেকগুলো গ্রামার আমরা শিখলাম। আমি আরেকবার শুধু রিভিউ করছি। নাউএডেজ এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে উই সাবজেক্ট এবং এটা প্রোনাউন। কোন পার্টস অফ স্পিচ? প্রোনাউন। আচ্ছা, দি এটা অবশ্যই আর্টিকল, অ্যাডজেক্টিভ। পিপল, এখানে আমি এটা ব্যাখ্যা করি নাই। দ্য পিপল, দি হলো ডিটারমিনার, তারপরে একটা নাউন। তাহলে দি অ্যাডজেক্টিভ, পিপল নাউন। অফ প্রিপজিশন, দি অ্যাডজেক্টিভ, ওয়ার্ড তো নাউন। তাহলে মাঝখানের ওয়ার্ড ডিটারমিনার এবং নাউনের মাঝখানের ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। ডিটারমিনার এবং নাউনের মাঝখানের ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে হোল, এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। হোল মানে পুরো। আর এই পুরোটুকু মিলে একটা কেজিং অ্যাপোজিশন বা অ্যাপোজিশন। আর হচ্ছে মেইন ভার্ব, অ্যাট প্রিপজিশন, দি অ্যাডজেক্টিভ, থ্রেট নাউন, অফ প্রিপজিশন, করোনা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, ভাইরাস নাউন হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, আজকের ক্লাসটা আমরা একটা সেন্টেন্স থেকে বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ শনাক্ত করার জন্য চেষ্টা করেছি এবং অনেকগুলো নিয়ম সম্পর্কে আলোচনা করেছি। আশা করি তোমরা স্টুডেন্টরা উপকৃত হবে এবং আমরা এর পরবর্তীতে ক্লাসে এরকম আরও কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করব এবং আমি ওয়ার্ডগুলো ভেঙে দেখাবো কোনটা কোন পার্টস অফ স্পিচ এবং গ্রামারগুলো শেখাবো। তো আশা করি তোমরা সবাই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। ওকে।